এটা বাইরে আমার দাম জানা আছে, চোখের মধ্যে যখন একটু ভালো লেগে গেল, চকচকে এটা সেটা বুঝাইলো যে এর মা এটা দিছে, এ এটা দিবে, ওটা দিবে, এর মা দিত সোনা, এই দিবে হলো প্লাটিনাম। হুম, এইরকম গল্প শুনে আমরা একবারে তত্তর করে দাম বাড়াতে থাকি, দেখি না কি কি আছে। আমাদের জীবনে পাত্র খোঁজার থেকে পাত্রী খোঁজা যেমন কষ্টের, তেমনি ভালো বকনা খুঁজে পাওয়াটাও কষ্টের। একদম সিমিলার। জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো, কথাগুলো এই জন্য অবতারণা করছি, এটার গুরুত্বটা বোঝানোর জন্য। কারণ আমরা সবাই ডেইরি খামার যারা করতে চাই তারা সব সময় বকনা দিয়ে শুরু করতে চাই, এই জন্য আমরা ধরাটাও খাই বেশি। ভালো জাতের মেয়ে দেখতে ভালো না হলেও গুণে ভালো হয়, এখানে জাত বলতে বংশ বোঝানো হয়েছে। তেমনি ভালো মানের জন্য বংশের ধারা জানাটা খুবই জরুরি। মূল কথা যেটা, সেটা হচ্ছে আপনার ভালো জাতের মেয়ে দেখতে ভালো না হলেও গুণে ভালো হয় যেমন, তেমনি ভালো বকনা যদি আপনার চোখে খুব বেশি দর্শনধারী নাও হয়, তাও তার গুণে ভালো হবে। এই জন্য বংশের ধারাটা জানা খুবই জরুরি, তার সৌন্দর্য গুরুত্বপূর্ণ নয়। আমরা বকনা কিনতে যাই সাদা কালো প্রিন্ট আছে কিনা, এই ইয়ার মতো হতে মানে বিভিন্ন ধরনের জাতের একদম যে এইরকম লাগবে, এই প্রিন্ট লাগবে, হ্যাঁ, এরকমটা হলে ভালো হয়, একবারে ফিক্সড করে যাই আমরা। লাস্ট কথা হলো, বকনা চেনা গাভী চেনার থেকেও অনেক 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 কঠিন, আর যেটা আমরা চোখ বন্ধ করে কিনে নিয়ে আসি। ভালো বকনার কিছু বাহ্যিক বৈশিষ্ট্য বলি, ব্র্যাকেটে কিন্তু লেখছি, পুরো নয়। মাথা প্রশস্ত, নাকের দৈর্ঘ্য ছোট। আমি অনেকগুলো ভিডিও দিয়েছি বকনার, এটা বারবারই বলি। ওলান দৃশ্যমান হবে তবে ঝুলন্ত না, ওলানটা দৃশ্যমান হবে কিন্তু ঝুলে থাকবেন, মোটা সিল্ক কাপড়ের মতো ভাঁজ হয়ে থাকবে। কিছু বকনার ওলান দেখবেন যে ঝুলে আছে, মনে হয় যে ও বোধহয় বাচ্চা দিছে এর আগে কয়েকবার। বাটগুলো সমান্তরাল হবে তবে বড় হবে না, যে বাটগুলো আছে বাটগুলো সমান্তরাল হবে কিন্তু বড় হয় না, বাচ্চা হওয়ার পরে বাটগুলো কিন্তু বড় হয়। আপনারা যারা খামারে গরু কিনতে যাবেন, আপনাকে চোখে ভেলকি দিয়ে অলরেডি একটা বাচ্চা দিয়ে ফেলছে, হয়তো দ্বিতীয় বাচ্চা দিছে অথবা তৃতীয় বাচ্চা দিছে, আপনাকে বলে ফেলবে এটা প্রথমবার বাচ্চা দিচ্ছে। তাই এই বাটগুলো যেন বড় না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে, যে আসলে এটা গাই কিনছেন নাকি বকনা কিনছেন। কারণ বকনা বেশি দামে আমরা টাকা দিতে প্রস্তুত। পায়ের গঠনটা মোটা এবং ধারাবাহিক হবে, পা কিন্তু মোটা হবে, সুঠাম হবে, তবে ধারাবাহিকভাবে চিকন হবে। একেবারেই মোটা থেকে সাড়াম চিকন তা হবে না, ধারাবাহিকভাবে চিকন হবে। বুক ও পাঁজর সরু হবে না, আমরা গাভীর ক্ষেত্রে বুকের কথা বলছি, এখানে বুক এবং পাঁজর দুটাই সরু হবে না। পিছনটা ভালো মাংসল হবে। 16 মাসের অধিক বয়স কিন্তু বকনাটা হিটে আসে নাই, এই রকম বকনা আপনার 10,000 টাকা দিলেও আপনার নেওয়ার দরকার নেই, নেওয়া থেকে দূরে থাকবে। যত বড় বকনাই হোক, 16 মাস পার হয়েছে সে হিটে আসে নাই, দরকার নেই। বলবে যে আমার এই বকনাগুলো 2 বছরের আগে হিটে আসে না, থাক, তোমার বকনা তোমার কাছেই থাক, আমার কাছে আসা লাগে। গলা ও কাঁধ এরের মতো, এই রকম বকনা নেয়া থেকে দূরে থাকুন। কারণ এর গলা এবং কাঁধ যেটা এরে গরুর মতো হয়ে গেছে, এটাতে এত বেশি হরমোন ব্যবহার করছে, এত বেশি চেষ্টা করা হয়েছে এটাতে হিটে নিয়ে আসার জন্য, এটা হিটে আসে নাই বিধায় আপনার কাছে বিক্রি করতেছে যে এটা হিটে আসছিল আজ থেকে 1 মাস আগে, আমি বীজ দিছি ভাই, কনসেপ্ট করছে কি করে নাই আমি জানি না, আপনি এখন খুশি হয়ে নিয়ে এসেছেন, যদি টিকে যায় তাহলে তো একেবারে গুটি ফিট কিনে নিয়ে আসছেন। কিন্তু গলা ও কাঁধ এরের মতো দেখেই আপনাকে বুঝে নিতে হবে এটা হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনাল ডেফিসিয়েন্সি অথবা হরমোনাল ওভার, যে কোনো স্পেসিফিক হরমোনগুলো বেশিও থাকতে পারে, যেটা তার জন্য, তার মেয়েলি স্বভাবের জন্য যথেষ্ট নয়। এই জন্য এই বকনাগুলো নেওয়া থেকে দূরে থাকতে হবে। পারলে জরায়ু পরীক্ষা করে নিন, যদিও আমাদের এই দেশে
এই কাজটা করা খুব কঠিন। যদি বলেন যে আমি বকনাটা কিনবো, জরায়ুটা একটু পরীক্ষা করে নিব, দরকারই নেই আপনার কেনার, আপনি যান। জরায়ু পরীক্ষা করে নিলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এর আসলে ভিতরে কোনো প্রবলেম আছে। দেখেন, আমরা একটা গাভী যখন কিনছি, তখন তার কিন্তু বাচ্চা হয়েছে, তার মানে জরায়ুটা প্রোডাক্টিভ। কিন্তু একটা বকনা যখন কিনছি, সেটার আসলেই তার ইউটেরাস প্রোডাক্টিভ কিনা, আসলেই তার আহ, জন্মগতভাবে কোনো সমস্যা আছে কিনা, যেটা আসলে কনসেপ্ট করার জন্য বড় বাধা, সেটা কিন্তু আমরা জানতে পারছি না। তাই বকনা কেনার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। মাথা দেখেন প্রশস্ত এবং নাকের দৈর্ঘ্যটা ছোট। হ্যাঁ, মাথা প্রশস্ত, এই যে মাথার ফ্রন্টাল যে এরিয়াটা, এটা প্রশস্ত, এবং চোখ থেকে এই নাকের ডিস্টেন্সটা ছোট। এরকম বকনার এরকম বৈশিষ্ট্য আপনাকে দেখতে হবে। এই যে পিছনটা দেখেন মাংসল, হ্যাঁ, বুকটাও মাংসল, সুঠাম। এটা ধারাবাহিকভাবে দেখেন পাটা ছোট হয়ে আসছে, এখান থেকে যেমন চওড়া, আস্তে 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 ধারাবাহিকভাবে ছোট হয়েছে। কিছু দেখবেন যে এখান থেকে একেবারে চিকন হয়ে নিচে নামছে, ওই রকম বকনা। সামনেও যেরকম ধারাবাহিকভাবে একটা সিমিলারিটি আছে, পিছনে ওই রকমই আপনাকে দেখতে হবে। এরকম বকনা আপনি যখন সিলেক্ট করবেন, তখন আপনি কিন্তু ঠকার চান্সটা খুব কম। দেখেন এখানে যে বাটগুলো কিন্তু একেবারেই ভিতরে উপরে ঢুকে আছে, একদম ঝুলন্ত নয়। এই যে সিল্ক কাপড়ের মতো ভাঁজ হয়ে থাকবে, হ্যাঁ, যে একেবারেই ওলান টইটুম্বুর হয়ে থাকবে না। বকনার ওলান দেখেন, এই ওলানটা, এই ওলানটা অনেক বেশি দ্রুত। এর কারণ হলো, এটা আমাদের দেখা যে সামনের দুটো বার যদি এরকম ভাবে একটু বড় থাকে আর পিছনটা একটু ছোট থাকে, এগুলো দুধ বেশি হয়। যাক, এটা অনেক ক্ষেত্রে ভুলও হতে পারে, বাট আমি যেটা বলছি, যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনারা দেখেন এই ওলানটা একদম সোজা এই লেভেলে একটা লাইন হয়েছে। আপনি কিন্তু ওলানের এখানে 4/1 দেখতে পাচ্ছেন। এই ওলানটা এখান থেকে এইভাবে উঠে, এইভাবে উঠে উঠে এখান থেকে এখান থেকে এখান থেকে এইভাবে আসছে, মানে 4/1 দেখতে পাচ্ছেন, 3 ভাগ কিন্তু তার ভিতরেই আছে। তার মানে এটা দুধ হবে অনেক বেশি, ওলানটা যেহেতু বড়। কিন্তু কিছু ওলান আছে যে এখান থেকে শুরু হয়ে নিচে এইভাবে ঝুলে আছে, এখানেই শেষ, বাইরে যা দেখতেছেন বাইরেই। এটার ভবিষ্যতে অত বেশি আপনি প্রোডাকশন পাবেন না। তাই এই যে স্ট্রেট দেখতে পাচ্ছেন একটা অংশ, মানে ঢুকে গেছে, ঢুকে গিয়ে বাকি মনে হচ্ছে যে কিছু জিনিস বাকি আছে, আরো ভিতরে অনেক বড় জায়গা মনে হয় বাকি আছে, এগুলো নিতে হবে। একটা ভালো বকনার বৈশিষ্ট্য দেখেন, কিরকম সুঠাম, পিছনটা এরকম পয়েন্টেড ত্রিকোণাকার, মাথাটা ছোট, ফ্রন্টটা বড়, চোখ থেকে নাকের ডিস্টেন্স ছোট, এবং পায়ের একদম সিমেট্রি সমানভাবে ধারাবাহিকভাবে নামছে। হ্যাঁ, বুকটা একদম চওড়া, বুক চিকন নয়, পাজর পাজর চিকন নয়, পিছনটাও দেখেন স্ট্রেট, ওলান একদম ভিতরে লেগেছে, একদম ঝুলন্ত নয়। এখানকার ওলানটা এই পাশ দিয়ে ঢুকছে, এখানে গিয়ে এইভাবে ঠেকছে। এবং এই ওলানটা যখন প্রেগনেন্ট হবে, তখন এই ওলানটা দেখবেন কি রকম একটা স্টাইল চলে আসে, এখান পর্যন্ত ঝুলবে, কিন্তু একবারে নেতায় নিচে পড়বে না। কিন্তু দুধ যখন আসবে, তখন দেখবেন যে একদম বালতি ভরে গেছে। ধন্যবাদ। এই ছিল আজকে আলোচনার বিষয়বস্তু। একটু রিকল করে দিই, লাভজনক গরু চেনার উপায়। এর মধ্যে আমরা লাভজনক গাভী চেনার উপায় জানছি, লাভজনক বকনা চেনার উপায় জানছি। ভালো গাভী চেনার যে উপায়, ভালো গাভী চেনার উপায় জানা খুব জরুরি, কারণ এটা হলো মানসম্মত সুস্থ সবল একটি গাভী একটি লাভজনক খামার উপহার দেবে। তবে সেখানে কিছু শর্ত আছে, তবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। গাভীর কিছু বিষয় আছে যেগুলো আমরা জানি, তারপরেও একটু এক্সক্লুসিভলি বলেছি। জাত ভেদে চামড়ার গড়ন হতে পারে মোটা চিকন, ছন্দে ছন্দে বলছি,
মোটা পাতলায় বিভেদ নাই, চকচকে মসৃণ সমান্তরাল হওয়া চাই। চামড়া যেমনই হোক, জাতটা আপনার জানাটা জরুরি। 4 বার যার সমান নাই তার বিড়ম্বনা অন্ত নাই, তাই বারটাকে গুরুত্ব দিতে হবে। এই যে এরকম 4টা বার যেন সমান থাকে। মুখ যার চলে সর্বদা, রোগ ব্যাধি 100 হাত দূরে যায়। যেটা বেশি চাই দিবেন সামনে তাই খাবে, এর ইমিউনিটি পাওয়ার খুবই ভালো। বছর বছর বাচ্চা হয়, এই ইতিহাস যদি জানা থাকে, জোয়ান বুড়ো কোনো সমস্যা নেই। এর ইউটেরাস খুবই ভালো, এটা ভবিষ্যৎ ডেইরি খামারের জন্য একটা ভালো সাইন। পিঠ কুজো গাভী চলবে না ভাই, শীত দ্বারাতাই সমান্তরাল হওয়া চাই। এরকম পিঠ কুজো গাভী ম্যাস ল্যামিনেটিস নামে একটা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত থাকে, এগুলো বাদ দিতে হবে। শীত দ্বারা এরকম সমান্তরাল নিতে হবে। পিছন চওড়া ও উঁচু, তবে বুকটা চিকন নয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। বুক চিকন নেওয়া যাবে না। মিল্ক ভেইন দৃশ্যমান মোটা হবে, যোনিপথে তরল নির্গত হওয়া না হওয়া সয়াবিন তেলের মতো বের হয় সবসময়। শুইলেও দেখবেন বের হচ্ছে, দাঁড়ালেও এটা বাদ দিতে হবে। এগুলো দীর্ঘমেয়াদী রোগ নির্দেশ করে, এগুলো লাভজনক গরু নয়। বাচ্চা দেওয়ার পর ফুল স্বাভাবিকভাবে যেন পড়ে সেটা দেখতে হবে। বাচ্চা দেওয়ার 2 মাসের মধ্যে যেন হিটে আসে, এটাও আপনার ইতিহাস থেকে জানতে হবে। যদি এরকম গরু জানতে পারেন তাহলে আপনি লাভজনক গরু নিতে পারবেন। উঠে দাঁড়াতে সময় নেবে না, এই জিনিসটা আপনাকে খুব গুরুত্ব সহকারে এমফাসিস দিতে হবে। পিছনটা চওড়া উঁচু, তবে বুকটা চিকন নয়, বুকটা সুঠাম। দৃশ্যমান মিল্ক ভেইন, মিল্ক ভেইন এখানে যেমন দৃশ্যমান, এই সামনের যেগুলো ওলানের মধ্যেই থাকে, এই দৃশ্যমান মিল্ক ভেইন গুলো খুবই জরুরি। দেশি ভালো গাভী, এই স্টাইলটা একটু দেখে রাখেন, এরকম গাভী যদি পান এগুলো দিয়ে খামার শুরু করার জন্য খুব ভালো। বকনা কিনতে যাব না মেলা দেখতে যাব। মেলায় যেমন আমরা কম টাকার জিনিস একটু সুন্দর পাইলে, চকচকে পাইলে নিয়ে নিই, সেরকম আমাদের বকনা কেনা কিন্তু গাভী কেনার থেকেও কঠিন। ভালো বকনার স্যার ভাঙন আসতেছে না, আপনার আওয়াজ আসতেছে। কোনো সাউন্ড নেই স্যার। স্যার কোনো সাউন্ড নাই। শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার, ক্লিয়ার, এখন ক্লিয়ার স্যার। আচ্ছা, গলা ও কাঁধ এরে গরুর মতো যদি গলা এবং কাঁধ হয় তাহলে এটা নেওয়া থেকে দূরে থাকতে হবে। আর জরায়ু পরীক্ষা করে নিতে পারলে খুবই ভালো, যেটা আমাদের দেশের জন্য খুবই কঠিন, চ্যালেঞ্জিং, কিন্তু এটা হতে পারলে খুবই ভালো হতো। এই মাথা প্রশস্ত, নাকের দৈর্ঘ্য ছোট, হৃষ্টপুষ্ট বডি, মোটা সিল্ক কাপড়ের মতো ওলানটা হবে, এবং এই ওলানটা খুবই গুরুত্বপূর্ণ একটা বকনার জন্য। এই ভালো একটা বকনা বৈশিষ্ট্য। এখন আপনাদের কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ রনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রথম একটা কোশ্চেন ছিল যে যখন আমরা কোনো গরু কিনে নিয়ে আসবো গাভী, হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের তো বলে দেয় যে এত লিটার দুধ হবে বা এরকম। তো আমরা যখন দুধ ধরেন দোয়ানোর পরে 8 লিটার বা 10 লিটার পাচ্ছি, এইটা যে তার সর্বোচ্চ বা এটা যে আসলে তার মানে এর চেয়ে বেশি প্রোডাকশন দিবে না, এইগুলো আমাদের বোঝার উপায় কি আসলে গরু ক্ষেত্রে? খুব সুন্দর কথা। এটা বোঝার উপায় হচ্ছে আপনার 3 দিন আগে থেকে থাকা লাগবে গরুর সাথে। আপনি একটা গরু কিনতে যাবেন, প্রথম দিন সকালে গেলেন, ও কতখানি দুধ দহন করলে দেখলেন। বিকালে গেল, কতখানি দহন করলেন দেখলেন। পরের দিন সকালে দেখবেন, তারপরের দিন দুপুরে। এরকম করে যদি 4 বার আপনি দেখতে পারেন তাহলে মোটামুটি ভাবে একটা আপনি শিওর হবেন যে ঠিক আছে। 6 বার দেখতে পারলে বেশি ভালো, তবে মিনিমাম 3 বার। সকালে দেখছেন, বিকালে দেখেন, পরের দিন সকালে দেখেন। 3 বার যদি আপনি দেখতে পারেন তাহলে মোটামুটি শিওর হবেন যে হ্যাঁ এই দুধটা কমবে না। তারপরেও এনভায়রনমেন্টাল হ্যাঁ, ফ্যাক্টর থাকে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়, কিছুটা হেরফের হয়, তবে একেবারেই যে 10 থেকে 5 হবে এমন হবে না, 10 থেকে 9 হবে, 8 হবে,
কিন্তু ওটা আবার রিগেইন করবে। না বাট স্যার, আপনি অনেক সময় দেখা যায় না, হয়তো খাওয়ার কারণে হতে পারে তার দুধ কম দিতেছে, বা এগুলো কি কোনো বোঝার উপায় আছে যে এই গরুটা আসলে তার সর্বোচ্চ দিতেছে কি দিতেছে না? আপনি যদি ও হৃষ্টপুষ্ট গরু দেখেন যে সব কিছুই ঠিক আছে, হয়তো ওই গরুটাই খারাপ, স্বাস্থ্য খারাপ, বাকি সবগুলো ভালো আছে, তাহলে তো বুঝতে পারতেছেন এটা রোগাক্রান্ত গরু। আবার দেখা যাচ্ছে যে হ্যাঁ কিছু গরু স্বাস্থ্য খারাপ কিন্তু দুধ দিচ্ছে ভালো। আপনি যদি বাজার থেকে নিতে যান তাহলে আপনি যা দেখছেন আপনার রিস্ক মনে করে নিতে হবে, এবং আপনি যা দেখতে পাচ্ছেন ওখান থেকে 5 মাইনাস করে চিন্তা করবেন যে 5 লিটার দুধ আমি বেশি দেখায় নিয়ে আসছে, ও ইনজেকশন দিয়ে নিয়ে আসছে, অক্সিটোসিন হরমোন ইনজেকশন করেই আসছে, এটা ধরে নিয়ে আপনাকে কাউন্ট করতে হবে। সে যাই বলুক, দাম করার সময় আপনি এরকম করবেন, দিলে দিবে না দিলে নাই, ক্লিয়ার কথা। আবার যখন আপনি আচ্ছা খামার স্যার, থেকে নেবেন হ্যাঁ তখন বলেন স্যার। অবশ্যই চেষ্টা করবেন যে কয়েকবার দেখে নেওয়ার। আচ্ছা, আর স্যার আর তিনটা জিনিস আমি দেখি যে, যেমন উচ্চতা, লেজ, হ্যাঁ, এগুলা কি আসলে হয় ঠিক, মানে বেশি বলে অনেকে বেশি যে লেজ ছোট উচ্চতা থাকতে ভালো না। হবে। বেশি উচ্চতা এখন ব্র্যাকের কিছু বকনা আপনি পাবেন বা গাভী পাবেন খুবই উঁচা, অনেক বড় গরু, দুধ দিচ্ছে হলো 10 লিটার, ওর খাইতেই লাগে হচ্ছে 15 লিটারের দাম, ও দিচ্ছে হলো 10 লিটার, বডি বিশাল, কিন্তু এরকম গরু লাভজনক হয় না। যদি ছোট গরু হয় যে হাইটে ছোট, দুধ দিচ্ছে বেশি, এই গরুগুলোই দরকার। হাইটে ছোট, খুব ভালো করে খেয়াল রাখবেন, হাইটে ছোট দুধ দিচ্ছে বেশি, এই গরুগুলো খুবই ভালো। আপনাকে এই যে গরুগুলো দেখেন, এটা কি হাইট কি খুব বেশি? না স্যার, এটা হাইট বেশি না, এটা কিন্তু হাইট লম্বা খুব বেশি। বেশি, অথচ দেখেন তো ওলান কত বড়, মনে হচ্ছে বডির 10 ভাগের 1 ভাগ বোধহয় ওলানই ওর। হুম। ঠিক আছে, এই গরুগুলো ভালো, এই গরুর হাইট কি খুব বেশি? খুব বেশি হাইট না, অথচ এই বকনাটার হাইট কিন্তু খুব বেশি, তারপরেও জি স্যার। প্রপোর্শনেটলি অতটা হাই না। বাট এটা যদি আপনার কাছে নিয়ে এসে দেখা যায় তাহলে আপনি দেখবেন এটা কত বড়, এই যে বুকটা আছে না, এই যে পেট থেকে এই পিঠ পর্যন্ত, এইটা অনেক বড়। এগুলো কিন্তু একটাও আপনার অত বেশি হাইট না, কিন্তু বাংলাদেশে আপনি এর থেকে হাইট গরু দেখবেন যে পা আরো লম্বা, এখান থেকে পেট শুরু হয়েছে, এই গরুগুলো ভালো নয়। যেগুলো আপনি পা খুব বেশি হাইট দেখবেন ওগুলো অত ভালো নয়। বাট আপনি এইটা দেখেন যে এই পাশে চওড়া আছে, হাইট শর্ট, হুম। এই যে পা লম্বা গরুর মধ্যে এটাও একটা গরু, দেখেন পা কিন্তু অনেক লম্বা এটা। ঠিক আছে, হুম। বাট এগুলো এগুলো পিওর জাত, পিওর, যার জন্য ওদের দেশে এটা মানুষে, আমাদের দেশে তো পিওর না, আমাদের দেশে তো সব ক্রস। ক্রসে আমার এত লম্বায় যাওয়া যাবে না, ক্রসে আমাকে এ খাটো দেখতে হবে। আচ্ছা স্যার, খাটোই আর ভালো, লাস্ট আপনি একটা ওলান কোশ্চেন দেখবেন, হলো। ওলান দেখবেন, বুক সুটাম আছে কিনা সেটা দেখবেন, এগুলো দেখেন, কিন্তু ছোট গরু দুধ দিচ্ছে বেশি, সেটাই ভালো। আচ্ছা স্যার, লাস্ট একটা কোশ্চেন হলো আমাদের খামারে আপনি মানে কত লিটার দুধ, মানে গাভী দুধ দেয় সেরকম কত লিটারের গরু উঠানোটা ভালো হবে, আর 15, কত বছরের বকনা কিনলে ভালো? 15 লিটার সর্বোচ্চ, আর সর্বনিম্ন হচ্ছে 10 থেকে 11 যদি ফার্স্ট টাইম হয়, যে ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছে 10 থেকে 11, পরবর্তীতে 15, 16, 18 পর্যন্ত যাবে ওটা। এখন আচ্ছা, আর স্যার আপনার কত বছরের? এখন বকনা আপনার কিনতে গেলে বকনাটার ঝামেলা আছে, বকনা আপনি ছোটই নেন আর বড়ই নেন না কেন, বকনা তো বকনাই, আপনার রিস্ক আছে এখানে। আমি বারবার বলছি যেটার জরায়ু চেক করা নয়। আবার বকনা দেখবেন, আপনি যে বকনা কিনতে গেছেন এই বকনা যদি সব থেকে সুন্দরী বকনা এবং সব থেকে বড়, সব থেকে পুষ্টিযুক্ত এবং দেখতে খুব বেশি সুঠাম হয়, এবং দাম চাচ্ছে তুলনামূলক একটু কম, অবশ্যই ভেজাল আছে, অবশ্যই ভেজাল আছে, অবশ্যই ভেজাল আছে। ও এটা কনসেপ্ট করাতে পারে নাই তো দূরের কথা, হিটেই আনতে পারে নাই, আপনার কাছে নিয়ে আসছে। আমি এরকম অনেক দেখছি, আমার খামারি গরু কিনে নিয়ে আসছে, 2 লক্ষ টাকা দিয়ে বকনায় কিনে নিয়ে আসছে, 2 বছর পালছে, তারপরে 1.5 লক্ষ টাকা বিক্রি করতে হয়েছে, না হলে ওর কাছাকাছি, ওই 2 লক্ষর কাছাকাছি বিক্রি হচ্ছে, একই, কোনো লাভ হয় নাই, মাংসের দামে বিক্রি করতে হয়েছে। তাই বকনা কেনার ক্ষেত্রে আপনি ছোটই কেনেন বা বড়ই কেনেন, আপনাকে কিছুটা রিস্ক থাকবেই। তবে আপনি যদি সব শেপ ঠিক মতো ইয়ে করতে পারেন, যারা দীর্ঘদিন পালতে চান তারা 6 মাসেরটা নিতে পারেন, যে হ্যাঁ আমি 6 মাস ধরে পালবো, কি আছে আছে, আমার জন্য বডির মাংসটা ঠিক থাকে, এইটুকু রিস্ক নিয়ে আপনি নিতে পারেন। আর যদি আপনি বেশি এজে নিতে চান, বেশি এজে আপনার ঠকার চান্সটা খুব বেশি, যে 15 মাস, 16 মাস, 2 বছর, 1.5 বছর,
এরকম বকনা যদি আপনি কিনতে যান তাহলে আপনি ঠকবেন, এটা নিশ্চিত থাকেন। 10টা কিনলে আপনি 6টাতেই ঠকবেন, কারণ ওই 6 মাসে আর স্যার আপনার ওই বকনা কিন্তু টেস্ট করতে পারে নাই, ও যে ও আসলে হিটে আসছে কি আসে নাই। ওই খামারিও টেস্ট করে নাই, আপনিও টেস্ট করেন নাই, কারণ ওর তো বয়সই হয় না হিটে আসা। হ্যাঁ, আর কি বললেন? স্যার আর একটা কথা হলো যে এই আমাদের এই কোর্সের ভিতরে কি গরুর মানে একটা যে জীবন চক্র, অর্থাৎ সে কত মাসে বাছুর দেয় এবং কখন কোন সময় কত লিটার দুধ দেয়, এরকম কি কোনো না না, ওইরকম স্লাইড আছে? জীবন চক্রে তো ওরকম আপনি কোনোটা পাবেন, তাহলে তো আমাকে জীবন চক্র এরকম 200টা জীবন চক্র পড়াইতে হবে, দিতে হবে। স্যার এক একটা গরুকে এক এক রকম হ্যাঁ, জীবন চক্র? সবই আলাদা আলাদা, তবে লাইফ স্পান এটা মোটামুটি 12 থেকে 15 বছর গরু বাঁচে এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু ঠিক আছে। আপনার বিভিন্নটা বিভিন্ন। আর আমার দেশের গরুর তো কোনো ইয়ে নাই যে বলবে যে এটা এতখানি দুধ দেবে, এটা শিওর, আর এটা এত পার্সেন্টের গরু, এটা শিওর। মানে কি বলবো, ওটা সমস্যা আছে। গরুর জাতের সমস্যা নাই, এর জাতের সমস্যা আছে। জি স্যার। এটা যদি স্যার, ডিভিএমও কষ্ট হয় হচ্ছে। তাও সমস্যা আছে, যদি ডিভিএমও বলে তাও সমস্যা আছে। সুমাইয়া ইসলাম, স্যার কথাটা একটু আসসালামু রিপিট করলে আলাইকুম। ভালো। সুমাইয়া ইসলাম, আহ, হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ, যে গরু, কিছু গরু আছে না, ওইগুলার উলান গুলা যে শক্ত হয়, ওটা কি কোনোভাবে ঠিক করা যায় না? ম্যাস্টাইটিস হওয়ার পরে শক্ত হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ, ঠিক করা যায়, সময় লাগে। উদাহরণটা আমি এইভাবে দেই, ওলান তো নরম একটা জিনিস। এইটা এইটা আমি উদাহরণ দিই সিমেন্টের মতো করে, যে সিমেন্ট যখন পাউডার অবস্থায় থাকে, আমরা যখন পানি দিয়ে ওটাকে মাখাই তখন তো নরম থাকে না। এটাকে যখন হ্যাঁ। আমরা জমতে দেই, যখন জমে গেল, শক্ত হয়ে গেল, এটাকে কি নরম করা যায় এত সহজে? আমি যদি নরম করতে চাই, কিভাবে নরম করতে হবে? হাতুড় দিয়ে পিটাইতে হবে, পিটায় ভাঙতে হবে, গুঁড়া গুঁড়া করতে হবে, তারপরে আবার যদি পানিতে দেই তখন একটা মিশ্রণ হবে, কিন্তু টেক্সচারটা আগের মতো হবে না। কিন্তু ভাঙতে গেলে, নরম করতে গেলে আমাকে ওই হাতুড় দিয়ে পিটায় নরম করতে হবে। এখন ওলানকে তো আর হাতুড় দিয়ে পিটানো যাবে না, এটা নর্মাল প্রসেসের হ্যাঁ। মধ্য দিয়েই আসতে হবে। এটা টাইমিং অনেক সময় 5 মাসও লাগে, অনেক সময় 6 মাসও লাগে, অনেক সময় 2 মাসও লাগে, আবার কোনো কোনো ক্ষেত্রে 1 বছরও লেগে যেতে পারে, পরবর্তী বাচ্চা পর্যন্ত সময় নিতে পারে। ও, আমার একটা হচ্ছে বাচ্চা দেওয়ার পর প্রায় 25 দিন পরে হচ্ছে উলানে হাত দিতে পারছি। এর কারণ ওই গরুটা হচ্ছে লাথি মারে, এর জন্য দিতে পারিনি, এর জন্য তারপরে শক্ত শক্ত হয়ে হয়ে গেছে। গেছে। হ্যাঁ, তা তো হ্যাঁ, হবেই, তা তো আর হবেই, দুধও কারণ একদম কম হয়। হ্যাঁ, তা তো হবেই। আপনার লাথি মারলে ওকে মায়া করা যাবে না, তো পা দিয়ে দড়ি দিয়ে বেঁধে হলেও ওকে দহন করতে হবে, কোনো কথা নেই। অনেক ট্রাই করছি, পারি নাই। এরপরে হচ্ছে ওই যে কি যেন একটা নামটা মনে অ্যান্টি পড়তেছে কিকলক, না। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওইটা আনছি, ওইটা আনার পর হুম। এখন আর কি দুধটা হ্যাঁ, দোয়াই, ওইটা বাট আগে থেকে ওরকম শুরু দুধ করতেন, বা হয় না। অনেক আপনার যদি অভিজ্ঞ লোক থাকতো সে হয়তো জানতো। একটা ঝিলা তৈরি জানা করে একটা ছিল বাঁশ না, দিয়ে, জানা বাঁশ ছিল দিয়ে না। হ্যাঁ। একটা ফ্রেম তৈরি করে ট্রাভিসের মতো তৈরি করে সেখানে করলেও হতো। যাই হোক, আপনার হ্যাঁ ওখানে ওইটা, হয়তো এক্সপার্ট লোক ছিল না, এই জন্য করতে পারেন। হ্যাঁ ওইটা করছিলাম, বাট পারে নাই কেউ। তাও পারেনি, তাহলে ওটা ওটা দুর্বল ছিল। হুম। ওকে, আর কারো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার। মাহফুজুর রহমান বলেন, নাকি আসসালামু ইরা আলাইকুম স্যার। আক্তার? মাহফুজুর রহমান বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি একটা পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করতাম যে আমার হ্যাঁ। আমার যেটা বকনা আছে, হুম। তাই আমার 3 মাস আজকে 11 দিন মানে বীজ দেওয়া হলো, হ্যাঁ। এখনো টেস্ট করিনি। বাট আমার যে পিছন দিক থেকে ডান দিকে 2টা বাট কিন্তু ওই হালকা হালকা করে ফুলে আসছে, মানে ওলান ছাড়ছে মনে হচ্ছে এরকম। তো এটা 3 কি মাসেই 3 মাস 11 দিন আজকে? আপনার কি মনে হয় যে দুধ আসছে এরকম মনে হয়? দুধ না, মানে ওকে যে এ, মনে হচ্ছে বোলানটা যেরকম ফুলে যেরকম হয় দুধ বাচ্চা হওয়ার আগে, এরকম মনে হচ্ছে। আচ্ছা, যদি দুধ আসে, জি। হুম, ও শুয়ে থাকার পর খেয়াল করবেন, এটা হাত দিয়ে নরম আছে তো এখনো নাকি?
নরম, জি নরম আছে। নরম আছে। আপনি খেয়াল করবেন যে যদি কখনো শুয়ে একটু চাপ পড়ে একটু দুধ বের হয়েছে, জি যদি এই ঘটনা ঘটে জি। তাহলে অবশ্যই দুধ নেওয়া শুরু করতে হবে। ও ঠিক আছে। ঠিক আছে, এটা আপনি খেয়াল করেন যদি কখনো ঘটে তাহলে দুধ নেওয়া এরকম আমার অনেক গরু আছে যারা বাচ্চা দেয়নি দুধ দিচ্ছে, জি। অনেক গরু আছে বাচ্চা দেওয়ার আগে দুধ দিচ্ছে। ও এটা হতে পারে কারণ এখন নানা ধরনের জিনিস খাবারের মধ্যে জি কোনটা কোথায় কিভাবে কি করছে এটা বলা মুশকিল। জি। আর একটা বিষয়, আরেকটা কথা বলি, যে হুম, আপনি যে কথা বললেন যে মানে এটা প্রশ্ন না, জাস্ট আমি একটু কথা বলছি হুম, জাস্ট, হ্যাঁ যে বকনা গরু হিটে আসছে, বীজ দেয়নি, কনসেপ্ট মানে কনসেপ্ট হয়েছে কিনা সেটা বলছি না, কিন্তু এই যে মনে করেন বিক্রি, আমি বাজারে গেছিলাম 2019 সালে হ্যাঁ বকনা কিনতে, বাট হ্যাঁ ওই সময় তো উনি বলেছিল, এবং আমার বকনাটা ছিল অনেক উঁচা, হ্যাঁ বুঝছেন, বাট অনেক উঁচা, এই জন্য সেজন্য উনি বলেছিল যে হিট আসছে, এবং তখন সাথে সাথে এক্সাক্ট হিট ছিল। বাড়িতে হুম, নিয়ে এসে ওনাকে কমসে কম 6 মাস আমি পালছি, হ্যাঁ আবার লস করেও বিক্রি করেছি আমি। আমাদের টিম মেম্বারদের আমি এটা বোঝাতে চাচ্ছি যে স্যার যেটা কথা বললো এটার সাথে আমি বাস্তব মুখোমুখি হয়েছি। এরকমই মানে এটা বাস্তবতা কারণ এগুলো এগুলো আপনার ইয়া না থাকলে মানে এক্সপেরিয়েন্স না থাকলে বলতে পারবেন না। আমি নিজে খামারি যার জন্য আমি এটা জানি যে খামার না করে অনেকে অনেক বক্তব্য দিতে পারে, এটা এটা ভিন্ন বিষয়। কারণ এই গাইনোকোলজিক্যাল পার্টটা এটা যে এত ডিফিকাল্ট একটা বিষয়, এটা ঠিক মানুষের ক্ষেত্রে যখন বাচ্চা হয় না যাদের, তারা বোঝে যে এটা কি জিনিস। দেশ পার করে চলে যাচ্ছে অন্য দেশে, তারপরেও হচ্ছে না। তো সেটাকে আমরা ডেইরির ক্ষেত্রে কই এক্সপার্ট, কোনো এক্সপার্ট আছে? এই যে আজকে দুটো গরু আমি দেখতে গেছিলাম আপনাদের ক্লাস নেওয়ার আগেও একটা গরু উঠতে গেছিলাম, সেটা হলো যে এটা হিটে আসতেছে না। জি আচ্ছা হিটে আসতেছে না আমাকে ওই বলে নিয়ে গেল, বাট খামারি বলছে যে না হিটে আসে, 7 দিন ধরে হিটে থাকে। একে এর আগে বীজ অনেকবার বীজ দিচ্ছে কিন্তু কনসেপ্ট করছে না। এর ভিতরে আহ, 2বার চেক করে বলছে যে বাচ্চা আছে, 3য় বার চেক করে বলছে বাচ্চা নাই। কত যে সমস্যার অন্ত নাই। তো এই জিনিসগুলো আপনি গাভীর ক্ষেত্রে কিন্তু খুব কম পাবেন, বকনার ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি। আর আরেকটা বিষয় হ্যাঁ, স্যার, যে অনেক সময় আমরা দেখি যে সরিষার তেল দিয়ে নাকি যে প্রেগনেন্সি টেস্ট করছে, এটা কি আদৌ সম্ভব? একদম অ্যাকুরেট না, অ্যাকুরেট না কোনোভাবে। হয়তো সিটা ফোটা একটু হয়েছে এই জি এই, গরুর যে ইয়া কি হচ্ছে যে সিক্রেশন যেটাই বলি সেটা আমরা ইউটেরাইন সিক্রেশন বলি, ভ্যাজাইনাল সিক্রেশন বলি, আবার মিল্ক সিক্রেশন বলি, এগুলো একটাতেও অ্যাকুরেসি নাই। একমাত্র ব্লাড টেস্ট করে এখন যেটা আসছে একটা কিট পাওয়া যাচ্ছে যে কিটটাতে ব্লাড টেস্ট করে পাওয়া যায় 29 দিনের মধ্যে চেক করলে ইয়ে পজিটিভ নেগেটিভ রেজাল্ট পাওয়া যায়। এইটার ক্ষেত্রে আমি নিজে টেস্ট করে দেখছি, এটাতে কিছুটা অ্যাকুরেসি আছে ভালো। তারপরেও এটা পুরোপুরি 100% বলা যাবে না, কারণ ডেইরির বিষয়টাই জটিল। যদি জটিলই না হতো তাহলে মানুষের 20 টাকা দিয়ে প্রেগনেন্সি চেক করা যায়, তাহলে বাংলাদেশ সরকার এটা 25 পয়সাতে বানাইতো। এটাতে সর্বোচ্চ ভর্তুকি দিয়ে 25 পয়সায় কিট বানাইতো, যেখানে ভ্যাকসিন এখন পর্যন্ত অ্যানথ্রাক্স ভ্যাকসিন 50 পয়সায় পাওয়া যায়। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা বানাইতো। স্যার, একটু হ্যাঁ বেশি সময় নিলাম ওই জন্য সরি হ্যাঁ, সবার কাছ থেকে। না বলেন বলেন। যে স্যার, ওই যে জার্সি গরুর যেটা বীজ সিমেন্ট, সেটা কি সারা দেশে কি সরবরাহ আছে নাকি? মানে আমাদের এলাকাতে আমি কিন্তু আমার দেখতে পাচ্ছি না, আমার চোখে পড়ছে না, এবং ডাক্তাররাও বলছে নাই নাই। না না, এটার কারণ আছে। হ্যাঁ, এটার কারণ হলো ওর পারফরমেন্স খারাপ। যারা শুরু করছে জি একমাত্র তাদের কাছে আছে যারা ব্যবসার ধান্দায় আছে, যে হ্যাঁ জার্সি করব, জার্সি বিক্রি করব কথা বলে ভালো টাকা পাওয়া যাবে, তাদের জন্য। কিন্তু আমাদের দেশে জার্সির রেকর্ড খারাপ, এই জন্যই পাচ্ছেন না। রেকর্ড ভালো হলে পাইতেন। আছে, বীজ আছে, আপনি খোঁজ করলে পাবেন, খোঁজ করলেই পাবেন। আপনি এই কর্মীকে খোঁজ করলে এক কোম্পানি না হলে আর এক কোম্পানিতে পাবেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ, আমার কোশ্চেন শেষ। মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ তৈয়ব নাকি তৈয়ব না তাইয়ুব? সাউন্ড আসতেছে না স্যার।
হ্যাঁ, প্রশ্ন করেন, আপনার সাউন্ডের দরকার নেই, প্রশ্ন করেন। এই কি যে হইলো এটা? কোনো সাউন্ড নেই স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ এখন ঠিক আছে স্যার। হ্যাঁ, বলেন, প্রশ্ন করেন। জি স্যার, আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, বলেন। ডেইরিতে স্যার এটা কি হাতে দোহনটা বলা হবে না মেশিনের সাহায্যে দোহনটা বলা হবে, কোনটা এটা মানে পরে, মানসম্মত হবে? এটা আজকের ক্লাসের সাথে সম্পর্কিত না, ক্লাসের সাথে সম্পর্ক রেখে প্রশ্ন করবেন। এরপরে যখন দুধ দহন নিয়ে কথা বলবো তখন কথা বলবেন, প্রশ্ন করবেন। থ্যাংক ইউ স্যার। স্যার, একটা কোশ্চেন করতে পারি? কে? হ্যাঁ, রনি বলেন। রনি স্যার। হ্যাঁ, বলেন। স্যার, এই ডাবগুলো কেনার ক্ষেত্রে কি কোনো সমস্যা, মানে সমস্যাগুলো কি কি হতে পারে? যেমন বকনার একই। কথা যেটা বললেন সেক্ষেত্রে। এখন গাব গরু ধরেন ফার্স্ট টাইম বকনা, ধরেন ফার্স্ট হুম। টাইম মানে ও বাচ্চা দেয়নি এখনো, বকনার যা যা ঝামেলা আছে ওর তা ঝামেলা থাকতে পারে। দেখা যাচ্ছে যে তার জরায়ুতে প্রবলেম ছিল দীর্ঘমেয়াদে, হয়তো ট্রিটমেন্ট করে করে এবার ফার্স্ট টাইম কনসেপ্ট করাইছে। কনসেপ্ট করার সময় ও নিয়ত করছে যে এ খালি একটু ভারী হলে বিক্রি করে দেব। ক্লিয়ার গেল, একটাতে ধরা জি স্যার। খাওয়ার চান্স আছে। আরেকটা হলো যে তার বাট দিয়ে দুধ এখনো আসেনি, কি পরিমাণ দুধ হবে আপনি জানেন না। এখন হয়তো বাচ্চা ঠিকই আছে, বাট দুধটা আপনি ভালো হয়তো নাও পাইতে পারেন। আবার যে বীজটা দেয়া হয়েছে কনসেপ্ট করানো, যারা দীর্ঘদিনে গরু কনসেপ্ট করতে চায় না, তখন অনেক সময় এরে গরু দেখানো হয়। দেখা হলে যে একবারে দেশি গরুই দেখায়, দেশি এরেই দরকার হলে এটাতে জাম করায়। তা আপনি বাচ্চা হয়তো খারাপ কোয়ালিটির বাচ্চা পেতে পারেন। তিনটা দিকে সমস্যা আছে। আর গাভী, স্যার আমার গাভী যদি কনসেপ্ট হয়, কথা শেষ করি, গাভী জি যদি স্যার। কনসেপ্ট করা হয়, গাভী কনসেপ্ট করলে এখানে দুধ যদি থাকে ওলানে, আর যদি আপনার গাভীর ভিতরে কনসেপ্ট থাকে তাহলে সমস্যা নাই, তাহলে আপনি ওলানও দেখতে পাচ্ছেন, ভিতরে তো বাচ্চা আছেই, তাহলে কনসেপ্টটাও দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে যেটা গাভী কনসেপ্ট করা, এটা বকনা কনসেপ্টের থেকে বেটার। জি স্যার। হ্যাঁ, বুঝতে পারছেন? জি স্যার। না, আমি বলতে চাচ্ছিলাম কি স্যার, আমার কিছুদিন আগে আমার আম্মু ম্যাক্সিমাম যে গরু কিনছে সবই গাব দেখিয়ে কিনছে, কিন্তু হ্যাঁ, আমি ঠিক যেটা আছে। দেখলাম কিছুদিন আগে একটা গরু ওরা কি কিনছে বকনা 1 কিনছে? লাখ। সবই বকনা? না, সব না, হয়তো বা একটা বাচ্চা দিছে এর আগে হ্যাঁ, হ্যাঁ, এরকম, হ্যাঁ, কিন্তু তাহলে লাস্ট সমস্যা যেটা নেই। কিনছে এইটা হ্যাঁ, সে বকনায় কিনছে, মানে গাব সহ, সেটা স্যার আচ্ছা, 1,80,000 দিয়ে কিনছে। হ্যাঁ। আসার 7 দিন পরে বাচ্চা হয়েছে, কিন্তু 8 লিটার দুধ দিচ্ছে। এই যে এই প্রবলেমটা। আমার আমার কি আমার আপনাকে তো থামাই দিছি আমি, কারণ আমার কথা আগে শোনেন তারপরে বিশ্বাস করেন, কারণ আপনি তো প্রমাণ, আর কি বলবো। এই জন্য বললাম স্যার আপনাকে আবার। কারণ এটা হলো বাস্তবতা। এই, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। থ্যাংক ইউ স্যার। আর আর কারো প্রশ্ন? ওয়ালাইকুম আমার স্যার। কথাগুলো খারাপ, হুম, আমার কথা হ্যাঁ স্যার, আমি একেবারেই খারাপ, কথার আমার বডি ল্যাঙ্গুয়েজ খারাপ, এটা প্রবলেম, আসলে আমি এটা করতে পারি না। জি স্যার। স্যার আমার হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। ইরা আক্তার, কি যেন, ইরা আক্তার, হ্যাঁ। স্যার আমি ডেইরিতে আপনার এই, মতে কোন জাতটা আমি সবচেয়ে উত্তম মনে করব স্যার? আপনি কি প্রথম ক্লাসে ছিলেন? জি স্যার। তাহলে ওখানে তো বলছি আমি। আচ্ছা ঠিক আছে স্যার। ক্রসের মধ্যে সবগুলোতেই আপনাকে শাহিওয়াল, শাহিওয়াল, ফ্রিজিয়ান এবং দেশি, এই তিনটার ক্রস যেটা আছে, এটা আপনার জি খামার শুরুর জন্য বেটার। হ্যাঁ জি স্যার। এই জি ওইটা তো প্রথম নলেজ, ওটাই তো আমি প্রথমেই বলছি, ওইটা এটা তো প্রথম জি সমস্যা স্যার। আমাদের খামারিদের, এ তো প্রথম দিনই আলোচনা করছি এটা। ওকে স্যার। আর কে প্রশ্ন করলেন যেন?
করতে চাইলেন? স্যার আমি মোহাম্মদ হ্যাঁ তৈয়ব। হ্যাঁ, তো বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম, মনে করেন এই দেশি গাভী আছে আমার কাছে, শাহিওয়াল জাতের গাভী আছে, পাকিস্তানি গাভী আছে। এর মধ্যে কি ফিজিয়াম জাতের বীজ দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে যাবে। সেটার জন্য পার্সেন্ট দিলে ভালো হবে না একটু কম দিলে ভালো হবে? আপনি এখানে যেহেতু বড় জাতের গাভী। আহ, আপনার কি কি আছে বললেন হলো? শাহিওয়াল আছে, পিওর শাহিওয়াল, শাহিওয়াল পিওর। পিওর, পিওর তো শাহিওয়াল নাই, ক্রস এর আর কি। আচ্ছা, আর আরেকটা কি বললেন? দেশি আছে, ভালো দেশি আছে। জাতের বড় গাভী। আচ্ছা, দেশিতে আপনি 100% দিতে পারেন, জি। দেশিতে 100% দিতে পারেন। আর যেটা শাহিওয়াল ক্রস আছে, এটাতে আপনি শাহিওয়ালও দিতে পারেন, ফ্রিজিয়ানও দিতে পারেন। না, ফ্রিজিয়ান দিলে আপনি অবশ্যই এটা 80-র উপরে দিবেন, 80-র উপরে। 87। আচ্ছা স্যার, হ্যাঁ ফিজিয়াম দেওয়ার পরে হয়তো যদি ভাগ্য ভালো হয় অত বকনা বাচ্চা হয়েছে, ঠিক আছে, হ্যাঁ ফিজিয়ামের বকনা বাচ্চা, তো হ্যাঁ ওই বাচ্চাকে আমি আমি আবার অরিজিন ফিজিয়াম দিতে পারবো, তারপর হ্যাঁ, আমার পারবেন। মানে আস্তে আস্তে খামার বড় হবে রে। হ্যাঁ হ্যাঁ, পারবেন। মানে ওই ওই হিসেবে হলে দীর্ঘমেয়াদী হয় হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, পারবেন। 8 বছর লাগবে একটা মোটামুটি একটা ইয়ে আসতে, ওটা জটিল বিষয়, তবে আপনি জটিল এটা বিষয়। পারবেন, সমস্যা নেই। আহ, ঠিক আছে তাহলে স্যার, ধন্যবাদ আপনাকে। ওই যে দেশি জাতের গরুকে ফিজিয়াম বাচ্চা দেওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ, সিমেন্ট আপনি দেওয়া যাবে। দিতে পারবেন, সমস্যা নেই। এবং যত আপনার দেশি হবে, দেশির মধ্যেই আপনি বড় বড় গুলাই দিবেন, বয়সী বেশি পার্সেন্টেজ গুলাই দেশিতে দিবেন বা ছোট গরুতেই দিবেন। আহ, না, এখানের এআই কর্মী যারা আছে, ওরা যারা বলে যে ডাক্তার বাচ্চা আছে, বড় হয়ে যাবে, মরে যাবে, বাচ্চা বড় মরে হলে যাবে। সমস্যা হবে। এগুলা হাঁটুর নিচে নলেজ। আপনার আপনার বিদ্যুৎ চলে গেছে। সোমালিয়ার একজন কেনিয়ার একটা হলো 7 ফুট লম্বা একটা ছেলে আসে, যদি আপনার চাকমাকে বিয়ে করে, বার্মা আপনার হলো আমাদের যে চট্টগ্রামের, তার হাইট কত? 4 ফিট। আর ও যদি 60 ফিট হয়, ও কি বাচ্চা হবে না? বলেন। এ কই গেলেন? আছেন কিনা? তৈয়ব, শুনতে পাচ্ছেন আপনারা আমাকে? জি স্যার, জি শোনা স্যার। যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ভেটেনারি নিয়ে কথা বলে, যে আমার ছোট ভাই ওই কথা বলে, তর্ক হয় আমার সাথে, কেন হবে না? বলছে এটা ডিস্ট্রোকিয়া হবে। কি ডিস্ট্রোকিয়া হবে? আল্লাহ কি মাপ করে করে বানাইছে সব? এ কি করে দিছে যে ইউরোপিয়ান লোক বাঙালিকে বিয়ে করতে পারবে না, বাঙালি আবার ইউরোপিয়ানকে বিয়ে করতে পারবে না? এরকম ঘটনা আছে? জাপানি ছোট ছোট না, জাপানি যারা আছে তারা তো ছোট ছোট, মানে মানুষগুলো তো একটু শর্ট, তারা বিদেশে যাচ্ছে না, বড় বড় মানে মেল তাদের সঙ্গে মিশতেছে না, বাচ্চা হচ্ছে না। আপনার গরু জাতি তো, মূল কথা প্রজাতি ঠিক থাকতে হবে। প্রজাতি ঠিক থাকলে কেন হবে না? কারণ আপনি করছেন নিউট্রিশনাল, শুরুর থেকে ওকে খাওয়ান নাই, একবার দেশি গরু মানে তোর প্রতি কোনো যত্ন নাই। এখন আপনি নিয়ে এসে দিচ্ছেন হলো 100% বীজ পাবে, তো সে 100%ই, এটাই তো যোগ্য, 100% পাওয়ারই তো সে যোগ্য। তো আপনি সেখানে অবহেলা করছেন, তো তার জন্য তো আপনি ফিডব্যাক পাবেন। আপনি যদি স্বাভাবিকভাবে সবকিছুই থাকে, কেন বাচ্চা হবে না? স্বাভাবিকভাবে বাচ্চা হবে ইনশাআল্লাহ। আর কারো প্রশ্ন? জি স্যার। হ্যাঁ, স্যার, বাটের ক্ষেত্রে কি চিকন মোটার মধ্যে দুধের পার্থক্য হয়? ওটা তো বলিনি। চিকন মোটা বাটে, পেন্সিল বাট, এই বাট ওই বাট, এগুলোর দরকার নাই। আমি তো বাট দেখাইছি এর আগে, শাহিওয়ালের কেমন বাট হবে, তারপরে হচ্ছে কি রকম হবে। আপনার বাট ইভেন দরকার, সমান দরকার, 4টা সমান হলেই হলো। সেটা কেমন দেখতে হয়, হুকা আকৃতির হোক, মাকু আকৃতির হোক, পেন্সিল আকৃতির হোক, না হয় গরুর খুঁট আকৃতির হোক, কি হয় হোক, ইভেন দরকার। আচ্ছা, জি স্যার। আরেকটা কথা, যে আপনি বলে বকনা, আজকের ক্লাস থেকে বকনা এড়ের মতো, এটা মানে কি গলা মোটা হবে?
এর মতোই ইয়ে হবে, সামন দেখলে মনেই হবে না এটা আপনার বকনা, সামনে দেখে মনেই হবে এটা এরে গরু। সামনের অংশ বলতে কি স্যার বুকের অংশ না গলার অংশ? গলা কাঁধের কথা বলছি। জি স্যার। আর একটা হলো স্যার, প্রথম ক্লাসের থেকে জাতের ক্লাসটা যেটা ছিল, ফ্রিজিয়ান শাহিওয়াল যেটা তো বলছেন সবচেয়ে টেস্টি দুধের যেই হ্যাঁ 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 গাভী, হ্যাঁ। এটা দেখলেই কিনবেন। হুম এটা তো স্বাভাবিকভাবেই খুঁজে পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক, কম পাওয়া যাবে, কিন্তু হুম। এটা আমরা তৈরি করতে পারি কিভাবে? হ্যাঁ করতে পারেন, ফ্রিজিয়ান, শাহিওয়াল এবং দেশি করতে পারেন। আপনি একবার ফ্রিজিয়ান দিবেন, একবার শাহিওয়াল দিবেন, করতে পারেন। দেশি গরুতে? মানে দেশি গরুতে আপনি ফ্রিজিয়ান দিলেন, ফ্রিজিয়ান দেওয়ার পর দেশি এবং ফ্রিজিয়ান হলো, তারপরে ওটাকে শাহিওয়াল দিলেন যদি বকনা হয় আর কি। মানে ক্রস করানোটা একটু জটিল বিষয়, হ্যাঁ। মানে এগুলো অনেক সিকোয়েন্স আছে, অনেকগুলো তথ্য রাখতে হয়, অনেকগুলো বিষয় জড়িত। তবে আপনি আহ, যদি বকনা হয়, যে ক্রসটা আপনি করালেন সেটা যদি বকনা হয়, তাহলে ওই বকনাকে আবার আরেকটা ক্রস আপনি অন্য জাতের গরু দিয়ে করাতে পারবেন। তবে আমি বলছি না ওইটা আপনারা বাড়ান, আমি সব সময় বলি যে আপনারা যারা নতুন খামার করবেন তারা ওই ধরনের গরু দিয়ে শুরু করবেন। আপনি আস্তে 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 আপনি ভালো জাতের দিকেই যাবেন। শুরুতে একটা খামারি ধ্বংস হয়, শুরুতে একটা খামারি ধাক্কা খায়, শুরুতে একটা খামারি বাউন্স করে, এবং সেটাই তাকে অনেক দূর পিছায় নিয়ে যায়, আর ডেইরি নিয়ে তাকে পজিটিভ কিছু শেখায় না। যার কারণেই আমি বলি যে আপনাকে যেন ধাক্কা কম দেয়, আপনি যেন ক্ষতিগ্রস্ত না হন, এই জন্য এই সব গরুগুলো শুরু করবেন। তাহলে আপনার ডিজিজ হবে কম, বাচ্চা হতে ঝামেলা হবে না, দুধ সহজেই বিক্রি করতে পারবেন, নানান বেনিফিট আছে আর কি, যেটা আপনাকে আহ, এই ডেইরি খামারের দিকে আগ্রহী করে তুলবে। থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো প্রশ্ন যদি না থাকে আজকে শেষ করব। আগামী ক্লাসে আমরা জানবো, আগামী ক্লাসে আমরা জানবো বাসস্থান। বাসস্থান নিয়ে গুরুত্বপূর্ণ সেশন আছে তিনটা। একটা হচ্ছে বাসস্থান, শেড নির্মাণ এবং বাসস্থানের খুঁটিনাটি। তিনটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ। আহ স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার আমার একটা বকনা আছে অলরেডি, দেশি এবং সাহিওয়াল ক্রস, সেটাকে আমি 100% ফ্রিজিয়ান দিয়েছি, এটা কি ঠিক করেছি? দেশি এবং সাহিওয়াল ক্রস। সাহিওয়াল ক্রস দিতে পারেন, সমস্যা নেই। আরেকটা বিষয় স্যার, মিল্কিং কি মেশিনে উত্তম নাকি হাতে? দুধ দহন তো এর আগে তো একজন প্রশ্ন তো বললোই, আমি তো অ্যান্সার দিলাম যে পরে দহনের যখন প্রশ্ন ক্লাস আসবে তখন কথা বলবেন এটা নিয়ে। স্যার ধন্যবাদ। টিপস এন্ড ট্রিক্স, ডব্লিউপি টিপস এন্ড ট্রিক্স। ডব্লিউপিটি তে কি ভাই? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, মানে হ্যাঁ ভাই এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্কপ্লেস। ওয়ার্ডপ্রেস। আচ্ছা এরকম শোনাবে। আচ্ছা ভাই আমার একটা বিষয় ছিল আর কি, হ্যাঁ। আপনার ক্লাসগুলো অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। হ্যাঁ কিন্তু ভাইয়া যেহেতু আমরা কোনো পিডিএফ পাচ্ছি না, প্লাস হচ্ছে ক্লাসের ভিডিও থাকতেছে না, প্রথম ক্লাসগুলো কি করছি বা সেকেন্ড ক্লাসগুলো যা করছি মাথায় কোনো থাকতেছে না। থাকবে না কেন? আমি কি এভাবে বলতেছি যে মাথায় না থাকার মতো করে বলতেছি? না না ভাইয়া, এখন তো সব বুঝতেছি ঠিক আছে, বাট হ্যাঁ এ তো মানে স্থায়ীভাবে থাকতেছে না। অ্যাট লিস্ট স্থায়ীভাবে থাকলে আমি আগেই বলছি ভাইয়া এটার কোনো রেকর্ড পাবেন না, কোনো বই পাবেন না। at least আমাদের তো যেটা আবার এটা নিয়ে কথা কেন আসবে? হ্যাঁ পিডিএফ ফাইল কি দেওয়া যায় না? এটা কি আপনি আগেও বলছেন না? জি ভাইয়া। এটা নিয়ে আগেও কথা বলছেন কিনা? যখন আপনি ভর্তি হওয়ার সময় তখন মেসেজ দিছেন না এটা নিয়ে? ভাই ভর্তি হওয়ার পর বিষয়টা মানে জানতে পারছি। ভর্তি হওয়ার পরে? জি জি জি। আপনার আগে জানা উচিত ছিল, আমি আগে থেকেই বলছি এটা হবে না। আচ্ছা ভাইয়া, আচ্ছা বলেন তো, মানে কোন মানুষ কি এতটাই মানে ব্রেইনি যে সব মনে আপনি কি আপনি যদি ডিসএগ্রি করেন এখনো বের হয়ে যেতে পারেন, নো, আমার কোনো আপত্তি নেই। আপনার যদি 17 জনে বের হয়ে যেতে চান পারেন, কোনো সমস্যা নেই, টাকা ফেরত দেওয়া হবে।
আচ্ছা ভাই, টাকাটা তো এদের মানে মূল বিষয় নাই না জায়গায়। আপনি আমার কথা বুঝতে হবে তো, আমি যা বলছি সেটা আপনি আবার বারবার কোয়ারি করতেছেন কেন? আপনার আপনি এই স্ক্রিনশট নেন, আপনাকে তো স্ক্রিনশটে বাধা দিচ্ছি নাকি? স্ক্রিনশট নেন, পিডিএফ কেন দিব আমি? আমি দিব না, এটা আমার একটা ইয়া, মনে করেন এটা আমার একটা দুর্বলতা, এটা আমার একটা সংকীর্ণতা, এটা কি আপনি ওয়াইড করতে পারবেন? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। এখানে তো আমরা ডেইরি লাভজনক গরু সেনার উপায় সম্বন্ধে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই জানলাম। এখন এরে আমরা নিয়ে ফ্যাটিনি। আলাদা 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 সেশন হবে এরে গরু নিয়ে, আচ্ছা, সেটা ওকে যখন হবে ওকে তখন অ্যাড দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটু অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ এখানে আপনি বললেন স্যার আপনার সংকীর্ণতাটা কেন হবে স্যার? আমি 3 লাখ টাকার একটা বিজনেস কোর্স করছি এখন, যেটা আপনার ব্রেভ নামে। কোনো রেকর্ডিং দিচ্ছে না এখানে। মাসুদ, স্যার বলছেন এই আমি ক্লিয়ার কথা বলি শোনেন, আপনি আর এই যে টিপস অ্যান্ড ট্রিক্স কালকে আপনার দরকার নেই, সমস্যা নেই, আপনার যদি মনে না চায় আপনার চলে যান, কোনো না না সমস্যা নেই। না স্যার, আমি আমার আর আমি বিপক্ষে আমি এটা কোনো ব্যাখ্যাই দিব না। আপনার না এটা না কততম ব্যাচ আমি বলি, কততম ব্যাচ আপনারা? স্যার, আমি শেষ করিনি স্যার। না না আমি বলি না, একটু ওই কথাতে আমি আমি আগে দিয়ে দিব না, কারণ আছে। এটা কততম ব্যাচ? আমি বলছি স্যার আমার দরকার নেই, আমি এটা বলছি স্যার, আমার এটা তো নোট আপনি যেটা দিচ্ছেন এটা এনাফ। আমি বলতে ওই ভাই এটা যেটা এটা বললেন এটা তো এটা এটা কততম ব্যাচ মাসুদ? কততম ব্যাচ? 11তম। 11তম। আমি প্রথমে যখন শুরু করছি, প্রথমে রেকর্ডিং দিছি, আপনি জানেন কি হয়েছে রেকর্ডিং নিয়ে? এটা কোনো লাভ হয় না স্যার, আমি না এটা না কোনো না, লাভ হয় রেকর্ডিং না। নিয়ে কি হয়েছে আমার সাথে? রেকর্ডিং কেন পায়নি সে নিয়ে যা পর নাই সে ইয়ে করছে। আমি কান ধরছি, ট্রেনিংই করাবো না, আমি প্রশিক্ষণই দেবো না, তাও আমি কোনো ডকুমেন্ট দেবো না, ক্লিয়ার কথা। এটা স্যার আপনার ইস্যু, এটা তো কারণ কেউ কার আমাদের কারো আপনার মন চাইলে কোনো আপনি বলার। করবেন, না চাইলে করবেন না। জি স্যার, জি স্যার। আর আমি তো এভাবে আমি বলছি করাচ্ছি না। আপনার দরকার চ্যাট জিপিটি কম আছে নাকি? চ্যাট জিপিটি তো টাকাই লাগে না, দেন আপনি চ্যাট জিপিটি কতগুলো নেবেন পিডিএফ? জি স্যার, কত পিডিএফ নেবেন? বাজারে আমি বলছি স্যার, অজস্র আছে, যান একটা লাইন বের করেন আমার মতো। আমি বলছি স্যার মাত্র 4,000 টাকার কোর্সে আমরা যদি বলতে দিতেই হবে আপনাকে, এভাবে আমরা প্রেসার করি, অথচ লক্ষ লক্ষ টাকার কোর্সে দিচ্ছে না কোনো রেকর্ডিং। না না মাসুদ ওটাও না, দেখ না কেন, আমার কথা যে দিচ্ছে ওকে, আপনি কম্পেয়ার করেন ভাই। এটা আমার অভিজ্ঞতা ঝুলি দিচ্ছি আপনাকে, আমি কি ওই দোতারা একতারা গান বাজাচ্ছি নাকি এখানে? স্যার ব্যাপারটা হলো কি স্যার, আমাদের এখানে এই স্ক্রিনশট নিয়ে চলে যায়, যদি এতই প্রয়োজন হয় স্ক্রিনশট তো আমি নিলেই যে আলোচনা, প্রত্যেকটা আপনি স্লাইডে। ক্লাসে থাকবেন না আর আপনাকে আমার রেকর্ড দিতে হবে? আর স্যার জীবনে কত কিছু রেকর্ড করলাম, কিছুই কাজে আসে নাই। যা নোট করলাম এই নোটগুলোই কাজে ওই- আসে। এই গান বাজায় লাভ নাই তো। আপনি এর থেকে যদি 10টা লাইন মাথায় রাখতে পারেন, আপনি ওইগুলোর থেকে অনেক গুণ আগে থাকবেন। 10টা লাইন মাথায় রাখেন, বেশি লাগবে না, 10টা। আমি হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এটাই 18টা ক্লাস হবে না, 18টার মধ্যে 18টা লাইন আপনি রাখেন, 18টা লাইন, আপনি 18 বছর আগে যাবেন, চ্যালেঞ্জ করলাম আমি। স্যার আমরা আপনার সাথে একমত, আপনি যেটা ভালো মনে করেন এটাই বেটার। সরি আসলে আমি এইসব বিষয়ে, কারণ আমার নেগেটিভ অভিজ্ঞতা আছে তো এ নিয়ে, মানে আসলে কি বলবো, আপনারা তো তাও এখানে ইয়া আছে, মানে এখানে একটা লেভেল আছে, এমন লেভেলের লোকজনও আসে, টাকায় তো মানদণ্ড। আমি তো এখানে কোনো মানদণ্ড করিনি যে এসএসসি পাস হতে হবে, এইচএসসি পাস হতে হবে। আমি আগেই বলছি, শুরুতেই বলে রাখছি যে এমন ভাবে আমি কন্টেন্ট তৈরি করছি যেন সবাই বুঝতে পারে। কিন্তু এমন এমন লেভেলের লোক আসে রে ভাই, তাদেরকে আমার এই এই যে আচরণ দেখছেন না, এই আচরণ আমার এমনি হয় নাই, ওদের কথা বলতে গিয়ে এই আচরণ হয়েছে আমার। অথচ আমার এখানে একটা লোক দেখাতে পারবেন না এই 11তম ব্যাচ পর্যন্ত যে নেগেটিভ রিভিউ দেওয়ার মতো লোক, যে হ্যাঁ ওখানে কিছুই জানি নাই, এটা ভুয়া একটা কোর্স, কেউই বলে না। সেই লোকটাও বলে না, যে লোকটা আমার এই রেকর্ডিং নিয়ে কথা বলছে, সেই লোকও বলে না, কিন্তু সে আমাকে খুব বিব্রত করছে। আমাকে বই বানানোর জন্য কত লোক যে বলে। আপনার এই যে অনলাইনে আপনি যে আপনারা এতজন আপনারা এখানে কোর্স করতেছেন, আপনাদের আমার সাথে কথা বলার অ্যাক্সেস কি দেওয়া খুব কঠিন? কঠিন না রে ভাই, আমি ঘুমাইতে পারবো না। আমার পার্সোনাল লাইফ তো পরের কথা, আমার যে রিসার্চ করার যে লাইফ আছে সেটাও শেষ হয়ে যায়।
আজকে ওই আমার ওই বলতেছিল যে ডেকে নিয়ে গেছে, বলতেছিল স্যার আপনাকে তো পাওয়া যায় না, এটা একটা সমস্যা। আমরা কি করবেন, যখন পাবেন তখনই নিয়েন, মানুষ তো আমি একটা নাকি। আপনার তো এমন জিনিস না যে এটা হিউম্যান, যেমন হিউম্যানের একটা পেশেন্ট সবাই আসে চেম্বারে, আর আমাদের কি করতে হয়, আমি সারাদিনে 10টা পেশেন্ট যদি দেখি আমার মাথা শেষ, 10টা পেশেন্ট দেখলেই শেষ, বডিও শেষ, মাথাও শেষ, কারণ বাড়িতে যেতে হয়। তো এইটা বুঝতে হবে, আমাদের এই জন্য রিসার্চ নাই, আমাদের যে লোকজন আছে তারা রিসার্চ করেন। আমি এই জন্য ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে খুবই স্ট্রং স্টেপ নেই, যে আমি যা বলবো সেটাই করতে হবে, টেস্ট করতে হবে, এটা করতে হবে, ওটা করবে, একদম এক্সাক্ট হয়ে তারপরে আমি ট্রিটমেন্ট দিই। কারণ এখানে আমার তো সময় দিয়ে লাভ নাই, আমার তো সবই শেষ, আমার তো কোনো গবেষণা নেই, কিছু নাই, দেশকে কি দেবো, খামারিদেরকে কি দেবো। যাক, সরি, টিপস অ্যান্ড ট্রিক্স, আপনি ডব্লিউপি টিপস অ্যান্ড ট্রিক্স আসলে আপনারা হয়তো জানেন না, আমার বিগত দিনের এক্সপিরিয়েন্সগুলো খুবই খারাপ। সরি ভাইয়া, আমি দিতে পারছি না রেকর্ডিংটা। তবে আপনারা এখান থেকে চেষ্টা করবেন যে ঠিক যে আমরা যে ক্লাসগুলো, সেই ক্লাসে পরে যে আলোচনাগুলো করি, এই আলোচনাগুলো একটু ভালো করে শুনবেন, এটা মাথায় থাকবে আপনার, অবশ্যই মাথায় থাকবে। আর এই গ্রুপটা হারাই গেল না, স্ক্রিনশট আপনার তো দেবেই, কেউ না কেউ স্ক্রিনশট নিচ্ছেই, সমস্যা কি? আর স্ক্রিনশট তো মূল বিষয় না, আপনার পিডিএফ যদি করি, পিডিএফ তো ওগুলোই হবে। তো পিডিএফ এর বই আমি বিশ্বাসী না, আমার কথা কাজ করতে হবে, কাজ করলেই আপনি অনেক কিছু জানবেন। আপনি আমার এখানে যা দেখছেন, আপনি যখন কাজ করবেন এর থেকে ভালো জানতে পারবেন, আপনি অনেক ভালো জানবেন, আপনি তখন অনেক আমার থেকে হয়তো আরো বেশি জানবেন, আপনার কাছে হয়তো আমাকে শিখতে হবে। অনেক রাত হয়ে গেল, সবাইকে শুভকামনা যাচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা ঠিক আবাসন বা খামারের যে আমরা বাসস্থান নিয়ে যে সব কাজকর্ম করি সেগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এ আশা ব্যক্ত করে আজকের সেশন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।